দর্শক স্বাগত জানাচ্ছি স্টার কৃষিতে, সাথে আছি আমি ফাইজুল সিদ্দিকী। আমরা সকলে জানি বাংলাদেশের কৃষি খোরপোশ থেকে এখন বাণিজ্যিকীকরণে যাচ্ছে। আমাদের কৃষিতে বাণিজ্যিকীকরণ হলেও সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শ্রমিক। তাই শ্রমিকের বিকল্প হিসাবে কিন্তু যান্ত্রিকীকরণ সবচেয়ে বড় একটা জায়গা নিয়ে গেছে, যেটি মূলত 1950-এর পরে বাংলাদেশের এই যান্ত্রিকীকরণ চলছে। কিন্তু যান্ত্রিকরণ যে পর্যায়ে যাওয়ার কথা ছিল সেই পর্যায়ে আসলে গেছে কিনা সেটি আমরা জানার চেষ্টা করব। এই জন্য আমাদের সাথে আছেন এসএ মোটরসের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ এই বিষয়ে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা যেটা দেখছি যে বাংলাদেশের কৃষির যে যান্ত্রিকীকরণ এটি 1960-এর দশক থেকে শুরু। সেই সময় মূলত সেচ পাম্প দিয়ে শুরু হয়েছিল। এখন কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরেই, কৃষির প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দেখছি যে যান্ত্রিকীকরণের একটা প্রভাব রয়েছে বা ছাপ রয়েছে। তো আপনি আসলে এই প্রেক্ষাপটটাকে কিভাবে দেখছেন? বর্তমান প্রেক্ষাপটটা আসলে যদি এক কথায় বলি, কোন অবস্থায় আছে? প্রথম কথা হলো যে কৃষির সাথে সব কিছুতেই মনে করেন আপনার আস্তে আস্তে মেকানাইজেশন হয়। আসলে ম্যানুয়াল হয়, ম্যানুয়াল থেকে মেকানাইজেশনে যায়। আর এগ্রিকালচারের যেটা হলো এটা হলো যে আপনার মেকানাইজেশনটা হয় হলো পার ক্যাপিটা ইনকামের সাথে। আপনি যদি বলেন যে বাংলাদেশে কৃষি শ্রমিকের শর্টেজ আছে কিনা, অবশ্যই অনেক অ্যাকিউট শর্টেজ, আপনার 40-50% পর্যন্ত শর্টেজ আছে। আবার এটা কিন্তু একটা ডেলিমা। আমরা আমাদের গ্লোবাল লেবার মার্কেটে আমরা লেবার সাপ্লাই করছি, তাহলে এটা কোথায়? আসলে মানুষ আছে কিন্তু কৃষি জমিতে কাজ করতে চায় না, এবং কৃষি জমির কাজ কিন্তু খুবই কষ্টকর কাজ, এই জন্য অ্যাভয়েড করতে চায়। অথচ দেশে বাইরে যারা যখন যায় তখন এর চেয়ে কষ্টকর কাজও হয়তো করে, কিন্তু গ্লোবালি এটা এবং সারা পৃথিবীতে আপনার কৃষকের অ্যাভারেজ এইজ বেড়ে যাচ্ছে। কারণ কি, নতুন জেনারেশন এই জায়গায় আসছে না। তো নতুন জেনারেশন আসার জন্য আরেকটা হলো, কৃষি তো টাইম বন্ডেড অ্যাক্টিভিটি, একটা সার্টেন টাইমের মধ্যে করতে হয়, তখন এত লেবার একসাথে থাকে না। এই জন্য এখানে মেকানাইজেশন মাস্ট। আরেকটা হলো কস্ট এফিসিয়েন্সি। আপনার যখনই মনে করেন আপনি ম্যানুয়ালি করবেন তখন এটা অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে। এই জন্য গ্লোবালি আসলে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ মেকানাইজ এবং পার ক্যাপিটা ইনকামের সাথে থাকে। আর আমাদের ক্ষেত্রে এই চ্যালেঞ্জটা আরেকটু বেশি বড়, কারণ আমরা তো আসলে অনেক ছোট্ট দেশ, অনেক বেশি মানুষ। তো এই জায়গায় এটাতে আমাদের ক্রপিং ইন্টেন্সিটি মেবি ওয়ার্ল্ডের হাইয়েস্ট ক্রপিং ইন্টেন্সিটি আমাদের। তো ক্রপিং ইন্টেন্সিটি বাড়াতে গেলেও মেকানাইজেশনটা দরকার। তো এটা হচ্ছে, আমরা বলবো যে এটা কোভিডের আগে যে একটা স্পিড ছিল, কোভিডের পরে সাবসিডিতে যেভাবে হারভেস্টার গেছে, এটা এখন একটু স্লো হয়ে গেছে, কিন্তু এটা অবভিয়াস, এটা হবে এবং এটা হইতে হবে। আমরা যেটা দেখছি যে সেচে অলমোস্ট 100% কিন্তু এখন মেকানাইজেশন। আমরা যদি ফসল চাষের কথা বলি সেখানে 100% মেকানাইজেশন। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধান কাটা, বপন বা রোপণ এবং মাড়াই করা। এই জায়গায় আমরা আসলে কোন অবস্থায় আছি? এই জায়গায় যদি বলেন, আমাদের এখানে হারভেস্টারের ইউজ আছে অ্যাবাউট আপনার এখন 18-20% জমিতে হারভেস্টার ইউজ হয়। ট্রান্সপ্লান্টারের এই টেকনোলজিটা এখনও লেস দেন 1% জমিতে রয়ে গেছে, বাট এটা আরও বেশি হওয়া উচিত ছিল। কারণ কি, কারণ ট্রান্সপ্লান্টিংয়ে সবচেয়ে বেশি কষ্টকর কাজ, আর মেকানাইজেশনের বেনিফিট ট্রান্সপ্লান্টিংয়ে সবচেয়ে বেশি। কিন্তু সমস্যা হলো ট্রান্সপ্লান্টিংয়ের বেনিফিটটা চোখে দেখা যায় না। যখন ট্রান্সপ্লান্টিং করে যখন ধান কাটে তখন প্রায় আপনার অনেক দিনের গ্যাপ। ওই জন্য এই জিনিসটাতে আর এটার ফোকাসটাও কম। এটা কারণ কি? এটা কি সরকারের ফোকাস কম, নাকি কৃষকদের আসলে আকাঙ্ক্ষার জায়গাটা এখন ওইভাবে তৈরি হয়নি? আসলে আমাদের যে সিস্টেমটা, কৃষকরা অনেক সময় নিজের চারা নিজে করতে চায়, আবার অনেক সময় বাজার থেকে চারা কিনে, সব কিছু মিলে এই এগ্রিকালচারে আপনি আমরা এখন যেসব টেকনোলজির কথা বলছি, হারভেস্টার বা ট্রান্সপ্লান্টার, দিজ আর ভেরি নিউ থিং। এগ্রিকালচারে গ্রামের মানুষের ইনভেস্ট করার টেন্ডেন্সিটাও কম। তো নতুন জিনিস আসলে অনেক বেশি তাদেরকে, যতই নতুন টেকনোলজি বলেন, নতুন হেলথ কেয়ার সার্ভিস বলেন, সব কিছুই কিন্তু সারা পৃথিবীতে এবং বাংলাদেশেই মনে করেন এগুলি গভর্নমেন্টের সাপোর্টই হয়। তো এই জায়গাটায় যেহেতু সাপোর্টটা কমে গেছে, শুরু হয়েছিল, এটা হয় ন্যাচারালি যখন মানুষ হারভেস্টিং করবে তারপরে ট্রান্সপ্লান্টার। হারভেস্টারের মেকানাইজেশনটাও একটা জায়গায় একটু থেমে গেছে। তো এরপরে ট্রান্সপ্লান্টার দিয়ে কেউ যাচ্ছে না, অল্প স্বল্প যারা স্মার্ট কৃষক করছে। তারপরে জানেন যে আমাদের দেশে কৃষি যন্ত্রপাতি যে যেভাবে হোক, এটার ফাইন্যান্সিংয়ের কোনো ব্যবস্থা নাই। যখন যে কোম্পানি ট্রাক্টর বিক্রি করে, হারভেস্টার বিক্রি করে, তারা তাদের ক্রেডিট নিয়ে এত বেশি মনে করেন এঙ্গেজ হয়ে যায়, তখন আরেকটা মেশিনে যাওয়ার জন্য তাদের যে এনার্জিটাই থাকে না। কিন্তু আমরা যদি দেখি যে 50-60-এর দশকে সরকার প্রথমে হচ্ছে এগুলো ফ্রি দেওয়ার চেষ্টা করলো, তারপরে হচ্ছে 80 দশকের পরে বেসরকারিকরণের একটা জায়গায় নিয়ে আসলো। আবার হচ্ছে যদি হারভেস্টারের কথাই বলি, সেখানে হচ্ছে 50% পর্যন্ত ভর্তুকি, 70% পর্যন্ত ভর্তুকি বা হচ্ছে কৃষকদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার কথা ছিল। কিন্তু এই যে যাত্রাটা থেমে গেল, এটা থেমে যাওয়া মানে কি আসলে কি কৃষকদের চাহিদা কমে গেল? বিষয়টা কি এরকম?
না, কৃষকদের চাহিদা কমার চাইতে বড় কথা, এটা তো ন্যাশনাল চাহিদা। মানে আপনি এখন আমাদের ট্রাক্টরের যে পপুলেশনটা আসছে, ট্রাক্টর বা পাওয়ার টিলারের যে চাষটা, আপনি নিজেই বলেন যে এগুলো আগে ফ্রি দিয়েছে, তারপরে ট্রাক্টরও একসময় ভর্তুকি ছিল, তারপর এখন মানুষ এটার বেনিফিটটা বুঝে গেছে, নিজেই করে। তো এখানে আসলে কোনো চয়েস নেই, এগুলি আসলে কৃষকের হাতে ধরায় দিতে হবে। এটা সাবসিডি দিয়ে হোক, তারপরে মনে করেন ফাইন্যান্সিং করে হোক, বা সরকার নিজেই হারভেস্টিং করার জন্য ইউনিট করবে, যেটা ফিজিবল না আসলে গভর্নমেন্ট ইয়েতে, কিন্তু সাবসিডি ইজ দ্য বেস্ট চয়েস। গ্লোবাল প্র্যাকটিস হলো যে আপনার হারভেস্টার, ট্রান্সপ্লান্টার এগুলি কৃষককে সাবসিডিতেই দেয়। বিশেষ করে রাইস গ্রোয়িং কান্ট্রিতে হারভেস্টিংটা, রাইসের হারভেস্টিংটাই কমপ্লিকেটেড। তো আপনার মনে করেন চায়নাতে এটা হারভেস্টিং সাবসিডি দিয়েই গ্রো করেছে। আপনার জাপান বলেন, সাউথ কোরিয়া বলেন, সবাই তাদের হারভেস্টারের সাবসিডিটা মনে করেন হারভেস্ট বা ট্রান্সপ্লান্টারে। এখন এটা থমকে যাওয়ার আরেকটা বড় কারণ হলো যে আমাদের ডলার তো মনে করেন অনেক বেশি দাম বেড়ে গেছে, প্রায় 40%। তো 40% দাম বাড়ার পরে এখন একটা ইফেক্টিভ একটা হারভেস্টারের দাম, মানে যেটা মানুষের কাছে কাজ করতে পারবে, এটা 35 থেকে 40 লাখ টাকা। এই জায়গায় একটা সাবসিডি দিয়ে মানুষের কাছে দেওয়াটাই মেয়ে। সাবসিডি যেহেতু বন্ধ হয়ে গেছে, এটার চাহিদা আছে, কিন্তু অ্যাফোর্ড করতে পারছে না। হ্যাঁ, আসলে আপনি যেটা বলছেন, আমরা যেটা দেখছি যে বাংলাদেশের যে হারভেস্টারগুলো, এগুলোর দাম কিন্তু অনেক বেশি তুলনামূলকভাবে। এটি গ্লোবাল প্রাইস, অনেকগুলো ফ্যাক্টর জড়িত। কিন্তু আমরা যদি নীতিমালার কথা বলি, নীতিমালা অনুযায়ী তো এই সাপোর্টটা গভর্নমেন্টের দেয়া ছিল, কিন্তু গভর্নমেন্ট পরবর্তীতে যে কোনো কারণে হোক এটা বন্ধ করেছে। কিন্তু কৃষকদের মধ্যে অনেকের মধ্যে একটা অভিযোগ আছে যে স্পেয়ার পার্টস বা হচ্ছে তাদের যে তাৎক্ষণিকভাবে যে মেরামতের যে বিষয়গুলো, এইগুলো নিয়ে অনেক ধরনের প্রবলেম তারা ফেস করে। আপনি কি মনে করেন যারা হারভেস্টার নিয়েছে তাদের এই সাপোর্টগুলো দেওয়ার মতো বাংলাদেশের ইন্ডাস্ট্রিটা রেডি? এটা আমি একটু এলাবোরেট করে দিতে চাই। ধরেন আমরা আপনার হারভেস্টারের সাথে মোটরসাইকেল বিক্রি করি, আমরা ইয়ামাহা মোটরসাইকেল, মোস্ট আপডেটেড সার্ভিস নেটওয়ার্ক আমাদের কাছে আছে, এবং আমাদের সার্ভিস কিন্তু দিতে পারলে, কাস্টমারকে সার্ভিস দিতে পারলে কিন্তু আমাদেরও ব্যবসা হয়, স্পেয়ার পার্টস সেল হয়, সার্ভিস ইনকাম হয়। তো তারপরেও আপনার ইয়ামাহা মোটরসাইকেলের কাস্টমার স্যাটিসফ্যাকশন 97%। তার মানে 3% কাস্টমার আছে, তাদেরকে আসলে গ্লোবাল রেশিও আপনি যদি 90% কাস্টমারকে হ্যাপি রাখতে পারেন, তাহলে মনে করেন যে এটা মোটামুটি স্ট্যান্ডার্ড ধরা যায়। তো হারভেস্টারের ক্ষেত্রেও যেটা বলবো যে হারভেস্টার যা বিক্রি হয়েছে, রিয়েল বিক্রি হয়েছে, তার একটা মেজর অংশ আমরা বিক্রি করেছি। তো আমাদের সার্ভিস আসলে আমরা বলবো যে আমরা কনফিডেন্ট। তো আমি বলবো যে আমাদের যে হারভেস্টারের সার্ভিস, এবং আমরা তো আসলে একটা ব্র্যান্ড বিক্রি করি, সো আমি বলবো যে আমাদের ক্ষেত্রে এটা ঠিক আছে, কিন্তু এখনও যে জায়গাটার মধ্যে গ্যাপ রয়ে গেছে। আপনি ইফ ইট এগ্রিকালচার মেশিনারিতে বলেন, ট্র্যাক্টরের সার্ভিস, আমরা যে ট্র্যাক্টর বিক্রি করি, ট্র্যাক্টরের সার্ভিসে মনে করেন ওয়ারেন্টি পর্যন্ত সার্ভিসটা আমরা ডিল করি। ওয়ারেন্টির পরে 80% সার্ভিস ডিল হয় হলো আফটার সেল সার্ভিস, নেটওয়ার্ক ডেভেলপ হয়ে গেছে। হারভেস্টারের অলমোস্ট 100% সার্ভিসে আমাদেরকেই দিতে হয়, কারণ এটার এখনও রুরাল নেটওয়ার্কটা ডেভেলপ হয় না। দিস ইজ এ জার্নি, দিস ইজ এ প্রসেস। আরেকটা হলো যে রিয়েলি কোয়ালিটি খারাপ এবং রিয়েলি সার্ভিস দেন, এরকম কিছু হারভেস্টারও বিক্রি হয়েছে। আপনি যেটি বললেন যে বাংলাদেশে কোয়ালিটি হারভেস্টারের বিক্রি আসলে কিছু মানে সবসময় যে হয়েছে বিষয়টা এরকম না। আমার কথা হলো যে সরকার একটা বড় পদক্ষেপ নিয়েছিল বাংলাদেশে ফার্ম মেকানাইজেশনের ক্ষেত্রে, কিন্তু এই পদক্ষেপটা থেমে গেল কিছু যদি বলি অসৎ কর্মকর্তা বা অসৎ কোম্পানির ক্ষেত্রে। এই জায়গার কারণে যে টোটাল সেক্টরে যে একটা থমকে যাওয়া অবস্থা, এটি কি আলটিমেটলি আপনাদের বিজনেসের ক্ষতি করেনি? আমাদের বিজনেস তো ক্ষতি, দেশের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি, কারণ কৃষক তো আসলে আপনার এই টেকনোলজিটা আপনার কৃষককে বেনিফিটেড করে। আপনার অনেক বেশি মনে করেন যে হারভেস্টিং করে দিচ্ছে সে হয়তো প্রফিট করে, কিন্তু যখন কৃষক সার্ভিস পায়, কৃষকের তার হিউজ অ্যামাউন্ট অফ 70%-এর লেভেলে কস্ট সেভ হয়, টাইম সেভ হয়, 10%-এর মতো ক্রপ সেভ হয়। তো এটা দেশের জন্য একটা বড় ক্ষতি। আর যেটা আপনি বললেন যে এটা তো হারভেস্ট ভর্তুকি প্রজেক্টে আমরা যেহেতু কাজ করেছি, প্রজেক্টের যে নীতিমালা শুরু থেকে ছিল, দ্যাট ইজ কোয়াইট এনাফ টু প্রোটেক্ট দিস প্রজেক্ট। বাট আমি যেটা বলবো যে তারপরেও আপনি বাংলাদেশে যে পরিমাণ টাকা ডোনেশন লোন আছে, হ্যাঁ, হয়তো এগ্রিকালচার মিনিস্ট্রির জন্য এই প্রজেক্টটা অনেক বড়, কিন্তু 3,000-3,500 কোটি টাকার মনে করেন বাঁধ, রাস্তাঘাট, এরকম অনেক প্রজেক্ট যায়। এটাতে মনে করেন কত দিকে কী হয় এটার কোনো নাই, কিন্তু এখনও এই প্রজেক্টের কন্ট্রিবিউশন কিন্তু অনেক। হ্যাঁ, আপনি যদি ধরেন একটা সার্টেন পার্সেন্টেজকে আপনি ডিসকার্ড করে দেন, তারপরেও এখনও ফিল্ডে 4-5 হাজার হারভেস্টার চলছে। আমাদের হাওর যে অঞ্চলটা আছে, হাওর অঞ্চলে ধান কাটার জন্য 4-5 হাজার হারভেস্টার দরকার হয়। তো এর মধ্যে 2,000-2,500 হারভেস্টার কিন্তু হাওরে চলে যায়, যে কারণে আপনি এই নিউজ এখন কম দেখবেন যে হাওরের কৃষকের ধান
নষ্ট হয়ে যাচ্ছে না বা হয়ে যাচ্ছে না। বাট প্রবলেমটা হলো এই হারভেস্টারগুলি বিক্রি হয়েছে 4-5 বছর আগে। হারভেস্টারের ইফেক্টিভ লাইফই 5 বছরের মতো, এরপরে এটা ঝামেলা করতে থাকবে। তো এই শর্টেজটা আবার আপনি দেখবেন যদি আমি ঠিক এই প্রশ্নটাতে আপনাকে যাচ্ছিলাম যে এবার যে মানে আমরা যদি দেখি 2021-22-22 তো মূলত হারভেস্টার বিক্রি শুরু হয়। আমরা যদি দেখি যে হাওরের তো একটা উল্লেখযোগ্য অংশ আছে যেটা মূলত পানির নিচে খুব ফ্লাডে দ্রুত চলে যেতে পারে, এই জন্য সরকার ওই এলাকাগুলোতে 70% ভর্তুকি দিয়েছিল। আমরা যদি এক্স্যাক্টলি যাই যে এইবার যে সামনে কালবৈশাখী ধান কাটার সময় চলে এসছে হাওরের, এইখানে হাওরের বর্তমান হারভেস্টের উপস্থিতি কেমন দেখছেন বা আলটিমেটলি কী হবে হাওরবাসীর, আপনি কি মনে করছেন? আমি মনে করি যে এইবারের আসলে ওয়েদার আপনিও বুঝতে পারেন যে অনেক বেশি আনপ্রেডিক্টেবল, অনেক আগে থেকে বৃষ্টি হচ্ছে হচ্ছে। হারভেস্টারের সবারই একটা মনে করেন যত হারভেস্টার আছে সবাই হাওরের দিকে যাওয়ার চেষ্টা করে। আমি মনে করি পপুলেশন ওয়াইজ হারভেস্টার এখনও হাওরে ঠিক আছে, কিন্তু আপনি যেহেতু 22 থেকে 27 5 বছর, তাহলে মনে করেন 22-23 এই সময় যে হারভেস্টারগুলি বিক্রি করছে এগুলি ফুল এফিসিয়েন্সিতে রান করবে না। হয়তো মানুষ আশা করে বসে থাকবে যে আমি হারভেস্টার নিয়ে আসছি, কিন্তু চ্যালেঞ্জিং হবে। আমার কাছে মনে হয় যে এবার মানে যদি ক্যালামিটিস হয় তাহলে আপনার 30-35% লেভেলে হারভেস্টার থাকার পরেও ফুল এফিসিয়েন্সিতে রান না করলে এখানে সমস্যা হইতে পারে। সমাধানটা কি তাহলে? সমাধান হলো যে এখনও মনে করেন একটা হলো যে সাবসিডিকে রিঅ্যাক্টিভেট করা, তারপরে যাদের হারভেস্টার কিনছে তাদেরকে একটু খোঁজখবর নেওয়া, খোঁজখবর নিয়ে যদি তাদেরকে অনেকে হারভেস্টার থাকে, হারভেস্টারের সিজন ওয়াইজ মনে করেন আমাদের বাংলাদেশের যে প্র্যাকটিসটা হারভেস্টিং করলো, টাকা আর্ন করলো, পরের সিজনে যে হারভেস্টার রিফারবিশ করতে হবে বা ওইটা করে না, তো ওইগুলিতে সাপোর্ট দেয়। এখন তো একটা বড় চ্যালেঞ্জ হলো যে হারভেস্টারের জন্য তেল পাওয়া। 100 লিটারের কাছাকাছি তেল লাগে হারভেস্টারের সিজনে, কারণ হারভেস্টার তো কন্টিনিউয়াস রান করে 2 জন ড্রাইভার দিয়ে। তো হাওড়ে গেলে তেল পাবে কিনা এগুলি মানে দেখে শুনে কতগুলি অ্যাক্টিভ আছে। আমরা যেটা বলতে পারবো যে আমাদের সাথে যদি যোগাযোগ করা হয় আমাদের কোন হারভেস্টারগুলি ফুললি অ্যাক্টিভ আছে, কোন তার রানিং আওয়ার কত, আমরা সব ডাটা দিতে পারবো। ডাটা দিলে এবং অনেকেই অনেক সময় হারভেস্টারে মনে করেন যে ওনারশিপেরও একটা কিন্তু বড় ট্রান্সফার হয়েছে, কারণ আপনি জানেন আমরা এই জায়গায় যাব, তার আগে একটা ছোট্ট বিরতিতে যাব। দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরবো শিগগির, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্টার কৃষিতে, সাথে আছি আমি ফয়জুল সিদ্দিকী। আমরা কথা বলছিলাম বাংলাদেশের কৃষিতে যান্ত্রিকীকরণ নিয়ে এবং এর যে সমস্যা এবং চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কী। এজন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন এসএ মোটরসের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস। আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনি যেমনটি বলছিলেন যে এই যে মালিকানা বদল হয়ে গেল বা ইফিসিয়েন্সি কমে গিয়েছে, যদি কমেই যায় তাহলে তো হাওরে শুধু না সারা বাংলাদেশে একটা বড় চ্যালেঞ্জ থাকবে এবারের বড় ধান কাটা। এটার অল্টারনেটিভ সলিউশন কি আছে? আপনার কাছে কোনো পরামর্শ আছে কৃষকদের জন্য? আমি বলবো যে এখন যদি আপনি একদম ফুল ফ্রিও করে দেন তাও এই বড় সিজনে আর আপনার প্রোডাক্ট অ্যাভেলেবল করা যাবে না। কিন্তু তাহলে কী করতে হবে, যেগুলি আছে এগুলি কী লেভেলে এফিসিয়েন্সিতে আছে, অ্যাক্টিভিটিতে আছে। কারণ আপনার এই যে রিসেন্ট যে পলিটিক্যাল চেঞ্জটা হয়েছে, এটা কিন্তু হারভেস্টারের মালিকানাতেও কিন্তু অনেকের এসপিরেশন, অনেকের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বা অনেকে হয়তো নট দ্যাট কনফিডেন্ট যে হারভেস্টার কোথায় নিয়ে যাবে। তো এদেরকে অ্যাক্টিভেট করা, এদের লিস্টটা নেওয়া, এই হারভেস্টারগুলিকে অ্যাক্টিভেট করা, তাহলে হয়তো মনে করেন যে এই সময়টা আমরা বেরিয়ে যাবো। আরেকটা হলো যে এইসব সাবসিডি যেগুলো আছে, যেসব প্রবলেমগুলি ছিল, প্রবলেমগুলি কোন কোন জায়গা থেকে হয়েছে এগুলি একটু করে কুইক ডিসিশন নিয়ে মনে করেন এগুলি অ্যাক্টিভেট করেন। এটাই তো এই বড় সিজনই তো শেষ বড় সিজন না, আরও সামনে আসবে। আর এগ্রিকালচার আপনার লাস্ট 2-2.5 বছরে মনে করেন সবচেয়ে বেশি যদি পিছানো কোনো সেক্টর থাকে তাহলে এগ্রিকালচার সবচেয়ে পিছিয়েছে, কারণ এগ্রিকালচারে কোনো ডিসিশন নেওয়া হয় নাই, কোনো ইন্টারভেনশন করা হয় নাই। আর এগ্রিকালচার তো আপনার হলো এরকম একটা জিনিস, যদি আপনি আজকে ডিসিশন নেন তাহলে মিনিমাম 3 বছর পরে একটা ইম্প্যাক্ট পাওয়া যায়। তো আমরা 2 বছরের মিস, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের এগ্রিকালচার এখন কারেন্ট ট্রেন্ডে যেই ট্রেন্ড ছিল এখান থেকে 5-6 বছর পিছানো আছে। তো এটাকে ইমিডিয়েট আপনার ইন্টারভেন করা উচিত। এখন তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হারভেস্টার থাকলেও যদি আপনার তেল না থাকে তাহলে তো হারভেস্টার মাঠে কাজ করতে পারবে না। তেলের ক্ষেত্রে আসলে কৃষি যান্ত্রিকীকরণের ক্ষেত্রে তেল নিয়ে সরকারের খুব দ্রুত পলিসি হওয়া দরকার কিনা? আমরা কৃষি মন্ত্রণালয় এবং বিভিন্ন জায়গায় আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। তেলের সলিউশনটা ভেরি ক্লিয়ার, কারণ বাংলাদেশে তেলের মানে আমি সংকট বলবো না, বলবো স্বল্পতা আছে, ঠিক আছে। কারণ এখনও কেউ রাস্তাঘাটে গাড়ি ফালাই দিয়ে চলে যায় না, হয়তো একটু বেশিক্ষণ বসে থাকতে হচ্ছে। তারপরে মনে করেন গভর্নমেন্ট ডিসিশন নেওয়ার চেষ্টা করছে। তো এখানে দরকার হলে যেসব গাড়ি রাস্তাঘাটে চলে বা ওইখানেও আমাদের ব্যবসা আছে, কিন্তু আমি বলবো যে
এগ্রিকালচারকে প্রায়োরিটি দিয়ে হারভেস্টারের আমাদের কাছ থেকে যারা হারভেস্টার কিনেছে তাদের ম্যাক্সিমামদেরকে আমরা চিনি এবং তার হারভেস্টার অ্যাক্টিভেট আছে কিনা আমরা জানি। আমাদের কাছ থেকে একটা আইডেন্টিফিকেশন নিয়ে এবং হারভেস্টারের মালিকদের জন্য একটা আইডেন্টিটি ক্রিয়েট করে দেওয়া, প্রায়োরিটি লাইন ক্রিয়েট করে, কারণ এটা আবার হারভেস্টার আপনার যদি এক উপজেলায় একটা পাম্প থেকে তাকে দেওয়া হয় তাহলে লাভ হবে না, কারণ আপনার ওই হারভেস্টারগুলি মুভ করে তাদের। এখন হারভেস্টার যদি হাওরে যায়, কারা হাওরে যাচ্ছে তাদের সাথে কথা বলে হাওরের কোন কোন পাম্পগুলি থেকে মনে করেন তেল নিতে পারবে এগুলি তাদেরকে এনশিওর করা। মানুষ কিন্তু নিজের মতো করে সলিউশন, আপনি দেখবেন যে কেউ ট্রাক্টর নিয়ে চাষ করছে আর তার ওয়াইফ পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছে, আপনি এরকম করছে। সো এটা আসলে আমরা কিন্তু কথাটা একটু মানে রূঢ় শোনা যাবে, কিন্তু কথা হলো যে আমরা কিন্তু এই যারা গ্রামে কৃষিতে চাষ করে ওদেরকে অনেকভাবে ইউটিলাইজ করি, কারণ তার যেহেতু ট্রাক্টর আছে সে যে কোনোভাবেই হোক সে চেষ্টা করবে তেল জোগাড় করতে। হারভেস্টার যদি থাকে সে যে কোনোভাবেই হোক চালানোর চেষ্টা করবে। এই চয়েসটা আমাদের নেওয়া উচিত না, বা কারণ উনি যদি কোনো কারণে এই চয়েসটা ওনার চয়েসটা বাদ দিয়ে দেয় যে ঠিক আছে এই সিজনে আর কাটলামই না, তাহলে কিন্তু দেশের খাদ্য নিরাপত্তা বিপদে পড়বে। এখানে আরেকটা বিষয় আছে যে আমরা তো যান্ত্রিকরণ নিয়ে কথা বলছি, কিন্তু সবচেয়ে বড় যে জায়গাটা হলো যে স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে আমাদের খুব বেশি গুরুত্ব নাই, যদি অনেক কোম্পানি উৎপাদন করছে। আপনারাও তো ইম্পোর্ট বেস বা আপনারা অনেক দিন ধরে কাজ করছেন। বাংলাদেশে আসলে যান্ত্রিক যন্ত্র উৎপাদন কতটা, কৃষি যন্ত্র উৎপাদন কতটা আসলে ফিজিবল? বাংলাদেশে তো আপনার যন্ত্র উৎপাদনের জন্য যেই মনে করেন মার্কেট, আমি যদি বলি ধরেন আমি যে কোম্পানি থেকে ট্রাক্টর নিয়ে আসি আইটিএল, তারা ইন্ডিয়ার 3rd লিডিং ট্রাক্টর। তো তারা মাসে বিক্রি করে ইন্ডিয়াতে 12-13 হাজার ট্রাক্টর বিক্রি করে মাসে, আর আমরা সারা বছরে বিক্রি করি 4,000 ট্রাক্টর। এটা 50% অফ দ্য মার্কেট, মানে 8,000 ট্রাক্টরের মার্কেট। তারপরেও ওরা শুধু অ্যাসেম্বল করে, হিউজ সাপ্লাই চেন আছে, ওইখান থেকে নিয়ে আসে। তো আমাদের পাশেই যেহেতু মনে করেন একটা কম্পিটিটিভ একটা বাজার মানে রয়ে গেছে, ট্র্যাক্টরের ম্যানুফ্যাকচারিং হাব রয়ে গেছে, এখানে ট্র্যাক্টর ম্যানুফ্যাকচারিং করলে ফিজিবল হওয়া যাবে না। আমাদের লোহাও নাই, ইলেকট্রিসিটি কস্ট হাই এটাতে। তারপরে মনে করেন যে আপনার এরপরে এলো হারভেস্টারের মতো, বিশেষ করে রাইস হারভেস্টার ইন্ডিয়ার মতো দেশও ইম্পোর্ট করে চায়না থেকে, কারণ তারা একটা ইকোসিস্টেম গড়ে নিছে। আমরা এখন রিভার্স ওয়েতে করে এটাকে মনে করেন ট্রাই করতে পারি, কিন্তু ওদের চাইতে প্রাইস কম্পিটিটিভ হতে পারবো না আমরা। আইডিয়া ইজ এ ভেরি পপুলার, বাংলাদেশে নিজে মেশিন বানাইতে হবে, ঠিক আছে, বাট প্র্যাকটিক্যালিটিতে এটা খুব একটা প্র্যাকটিক্যাল আইডিয়া না। সেক্ষেত্রে আসলে করণীয়টা কি? আপনি যেমনি বলছেন যে ভেন্ডরের ক্রাইসিস, মানে ছোট ছোট যন্ত্র উৎপাদনের যে ভেন্ডর বাংলাদেশে খুবই কম বা অপ্রতুল নাই বলেই চলে, এই জায়গায় কি শুরু করার সুযোগ আছে কিনা? আমাদের জন্য আগে প্রায়োরিটি সেট করতে হবে যে আসলে কি দরকার। আপনার বাংলাদেশে মোটরসাইকেলের ম্যানুফ্যাকচারিং হচ্ছে, কারণ মোটরসাইকেলকে নিচ্ছি আমি, কারণ আমরা একই সাথে কাছাকাছি, তো কারণ এনাফ একটা মার্কেট ক্রিয়েট হয়েছে। উই আর বিজনেস হাউস। আপনি যদি আমাদের হারভেস্টার যদি মনে করেন আমাদের একটা সার্টেন পপুলেশনে পৌঁছায়, যে আমরা 10,000 হারভেস্টার বিক্রি করছি, তখন আমার জন্য চিন্তা হবে যে 10,000 হারভেস্টারের কোন কোন অংশটা বাংলাদেশে করলে আমার জন্য এটা প্রফিটেবল। এটা গভর্নমেন্টেরও কিছু করতে হবে না, মার্কেট সাইজ অনুযায়ী। বাট এগ্রিকালচার তো ভেরি বেসিক জিনিস এবং এটা পারফর্ম করতে হয়, ক্রিটিক্যাল টাইমে পারফর্ম করতে হয়। তা যারা মনে করেন যে বানাতে চায়, গভর্নমেন্টের সাপোর্ট দিয়ে ওইখানে আমরা ট্রাই করতে পারি, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হলো হারভেস্টার থাকতে হবে। আর এই হারভেস্টার থাকলে একটা হারভেস্টারের লাইফ হলো 5 বছর। এখন যদি মনে করেন আমাদের 50,000 পপুলেশন হয়ে যায়, 5 বছর পরে তো 50,000 একটা মার্কেট থাকবে। সো আমরা ম্যানুফ্যাকচারিংয়ের জার্নিটা চালু রাখতে পারি, যার ম্যানুফ্যাকচারিংয়ের সাপোর্ট আছে তাকে আমরা সাপোর্ট দিই। কিন্তু বাংলাদেশে ম্যানুফ্যাকচার এটাকে প্রায়োরিটি করে যদি আমরা মনে করেন কৃষককে লো কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে দিই, দ্যাট উইল বি অ্যানাদার মিস্টেক। আপনি যেমনটি বলছিলেন যে বাংলাদেশে এই যন্ত্র উৎপাদন হোক স্লোলি আগাক বা যেভাবে এটা শুরু হওয়া দরকার, কিন্তু সবচেয়ে বড় যে জায়গাটি সেটি হচ্ছে আমরা দেখছি যে ফাইন্যান্সিংয়ের একটা বড় দুর্বল জায়গা আছে, যে কারণে হয়তো প্রোডাকশন অনেকে করতে পারে না, বা আরও লার্জ স্কেলে যেতে চায় তারা পারে না, বা কৃষকদের সাপোর্ট হয় না। এই জায়গায় আসলে কোন লেভেলের ফাইন্যান্সিং হওয়া দরকার? আমি মনে করি আপফ্রন্টে ফার্স্ট কৃষক যদি কিনে, কৃষক যদি হারভেস্টার রান করে, তাহলে মনে করেন এন্টারপ্রেনার দ্বারা। আবার এন্টারপ্রেনারের জন্য ফাইন্যান্সিং তো বিভিন্ন ফর্মে আছে, এগ্রিকালচার ফাইন্যান্সিং আছে, তার ডেট ইকুইটির সাথে মিলে ফাইন্যান্সিং আছে, এটাতে ইস্যু নেই। তো ফার্স্টে আমাদের দেশে এটা একটা বিরাট বড় গ্যাপ, দুইটা জায়গায় গ্যাপ। একটা হলো কৃষকের জন্য আপনার ফাইন্যান্সিং নাই, গভর্নমেন্টে কৃষি লোন দেওয়া আছে, বাট এটা মেকানাইজেশনে দিলে এটা রিফাইন্যান্সিং হয় না।
রিফাইন্যান্সিং না হওয়ার কারণে ব্যাংকরা এখানে ইন্টারেস্ট পায়। আরেকটা হলো কি, এসব মেশিন বিক্রি হয় নট অনলি যে এগ্রিকালচার মেশিনারিজ, বাংলাদেশের ফাইন্যান্সিং সিস্টেমের মধ্যে একটা বড় গ্যাপ আছে যে হায়ার পারচেজে যেসব মেশিন বিক্রি হয় হায়ার পারচেজের কোনো ল নাই। আর এই লটা যদি কারেক্ট করা যায় তাহলে ব্যাংক কনফিডেন্ট ফিল করবে লোন দেওয়ার জন্য, এবং লোন কালেকশনও ভালো হবে, কৃষকও লোন পাবে। যদি কৃষক লোন পায় এবং এই লটা কারেক্ট হয় তাহলে আমি মনে করি যে একটা বড় অংশ সলভ হয়ে যাবে। অনেক কৃষকই গভর্নমেন্ট সাবসিডির জন্য হয়তো বসেও থাকবে না। এখানে একটা বিষয় হচ্ছে এই যে এত দামি যন্ত্র 35 লাখ 40 লাখ টাকা একটা যন্ত্রের দাম, 5 বছর হচ্ছে লাইফ সাইকেল, যদি 5 ইয়ার্স হয় তাহলে কৃষক ব্যাংক লোন নিবে বা সাবসিডির বাইরে যন্ত্র কিনবে, এই সংখ্যাটা তো খুব বেশি হওয়ার কথা না। আপনারা কি দেখছেন? আমাদের প্রেডিকশন আছে যদি সাবসিডি থাকে তাহলে যদি 1000 ট্রাক্টর হারভেস্টার যায়, আর যদি সাবসিডি না দিয়ে যদি ব্যাংক লোন দেওয়া যায় তাহলে এটা 300 যাবে। ঠিক আছে, এখন কোনো কিছু না থাকার চাইতে তো এটা একটা চয়েস, কিন্তু আমি মনে করি হারভেস্টিং করা ধান যেহেতু আমরা খাই, ঠিক আছে, সবাই হারভেস্টারের সাবসিডি, এবং ইটস নট এ বিগ অ্যামাউন্ট, এটার ইকোনমিক ভ্যালুটা অনেক। আমাদের কাছে সারা বাংলাদেশের ইল ম্যাপিং করা আছে, আমাদের সার্ভিসটারে যেহেতু ইল সেন্সর আছে, ইল সেন্সর দিয়ে আমরা এটাকে আমরা বলে দিতে পারবো কোন জায়গায়, যেমন গভর্নমেন্টের প্রেডিকশনে অনেক ভুল আছে। কোনো ডিস্ট্রিক্টে বলে যে আমরা স্যাটেলাইটের সাথে লিঙ্ক করে দেখতে পাচ্ছি যে এই ডিস্ট্রিক্টে 50,000 হেক্টর ধান হচ্ছে, কিন্তু আমাদের ডেটা বলে যে এটা 30,000 হেক্টর, এবং আমাদের ডেটা মোর অথেন্টিক। আমরা নাসার যে গ্লোবাল ইয়ারবুক আছে এটার সাথে আমরা ম্যাচ করে দেখেছি, আমাদের ডেটা মোর। সো এই ডেটাগুলি ঠিক করা, হারভেস্টারের সাবসিডি আর লোন, এগুলি মানে একদম টপ প্রায়োরিটিতে, ন্যাশনাল প্রায়োরিটিতে নিলে আমার মনে হয় যে আমাদের অন্তত ধান, যেহেতু আমাদের এগ্রিকালচার ইকোনমির 80%, তাহলে আমরা এটা প্রোটেক্ট করতে পারবো, গ্রামের মধ্যে একটা ভাইব্রেন্সি ক্রিয়েট করতে পারবো। আপনি জানেন মিডল ইস্টে দেয়ার ইজ আ প্রবলেম, সো মেনি আমাদের রেমিটেন্স ওয়ার্কার উইল কাম ব্যাক, তারা অনেকের লাইফ আমরা চেঞ্জ করে দিয়েছি। এরকম আরও অনেকেই মনে করেন এসে দিশাহারা হয়ে যাওয়ার চাইতে এরকম একটা জায়গায় তারা ভালো একটা জায়গায় ইনভেস্ট করতে পারবে। আমার সবশেষ প্রশ্ন, আসলে বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণের যে ইকোসিস্টেম, এটা কেমন হওয়া উচিত? প্রথম কথা হলো যে যান্ত্রিকীকরণ বাংলাদেশের গভর্নমেন্টের সাইড থেকে যেটা হয় এটা প্রজেক্ট থেকে ডিল করা, এটা একটা আলাদা সেপারেট বডি থাকা উচিত। গভর্নমেন্ট সিস্টেমের বডি থাকতে হবে, এবং এগ্রিকালচার ইঞ্জিনিয়ারদেরকে এইসব জায়গায় এমপ্লয় করতে হবে। অন্তত উপজেলাতে একটা এগ্রিকালচার ইঞ্জিনিয়ার থাকলে তার একটা কাজ থাকবে। তখন যত ঝামেলা, যত কিছু আপনারা শুনেন, অনেক কিছুই মনে করেন বাংলাদেশের এই 18 কোটি মানুষ 20 কোটি হবে, 20 কোটি মানুষকে খাওয়ানোর জন্য এগ্রিকালচারের কোনো বিকল্প নাই। আর এগ্রিকালচারের মেকানাইজেশন, এগ্রিকালচার নেক্সটে আপনার প্রিমিটিভ এগ্রিকালচার আর যাবেন না, আপনাকে মেকানাইজড প্রিসিশন আসবে, স্মার্ট এগ্রিকালচার সেই জন্য আসবে। এইটাকে সামনে রেখে গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচারটা এই জায়গায় রেডি করতে হবে। সেই সাথে সাথে ফাইন্যান্সিং এবং সাবসিডির একটা ক্লিয়ার কাট পাথ হয়ে থাকতে হবে। ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। থ্যাংক ইউ। দর্শক, স্টার কৃষিতে আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।